সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন বা বিভিন্ন পত্রিকাও লিখছে। তো কি জাতীয় পদক্ষেপ আপনি মনে করেন? কারণ আপনি দেখছেন যে আওয়ামীপন্থী সাংবাদিক আবেদ খান, যিনি কোর্টের দ্বারা জরিমানা খেয়েছেন একটা জমি দখল করার প্রচেষ্টার কারণে, তিনিও লিখছেন যে মার্কিন ঝড় আসছে। উনি আমার বিরুদ্ধেও একটা বিশাল আর্টিকেল লিখেছিলেন বিডি নিউজে, রাষ্ট্রদ্রোহী বলে, তাও 4 বছর আগে। এখন উনি একটু ভুল পাল্টাচ্ছেন কিনা জানি না। তো উনি বলছেন যে মার্কিন ঝড় আসছে, আবার অনেকেই নানা রকম ইঙ্গিত করছেন। তো আপনার কাছে কোনো তথ্য বা আপনি কিছু স্মেল করছেন কিনা যে কোনো নতুন কোনো পদক্ষেপ আসছে বা আসবে, এরকম কোনো কিছু আছে কিনা? না, আমি কোনো হাইপোথেটিক্যাল কোনো কথা বলতে চাই না। তবে যেটি হচ্ছে, আমরা, কারণ আমি ইনফরমেশনে বিশ্বাসী, তবে এই ইনফরমেশনটিও আছে। ধরেন এইভাবে আমি যদি বলি, যুক্তরাষ্ট্র কোনো কাজ কিন্তু মানে হাফ ডান করে না, বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে তারা পুরো কোর্সটাই করে, হাফ কোর্স তারা করে না। এবং এটা খুব বেশি বড়, যদি ধরেন, এর আগেও বলেছি, যদি শেখ হাসিনার উপরে তারা সন্তুষ্টই থাকতো, বা শেখ হাসিনা কোনো ধরনের, যদি পৃথিবীতে বহু স্বৈরাচার অথবা একনায়কতন্ত্র আছে অথবা রাজতন্ত্র আছে যাদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আছে, আনলেস আনটিল তাদের ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তা যদি তারা হুমকি না মনে করে, তারা এই সমস্ত ক্ষেত্রে খুব বেশি অগ্রসর হতে চায় না। কারণ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে তাদের জাতীয় নিরাপত্তা, ন্যাশনাল সিকিউরিটি। এবং এটি নানা কারণে এই সরকারের সাথে এটি ভঙ্গের, শুধু কথা বলার কারণে না, অনেক অনেক জিনিস আছে যেটার কারণে হয়েছে, সেটা হয়তো মানুষের কাছে সেই বার্তাটুকু পৌঁছে না, বা যিনি করছেন এবং যুক্তরাষ্ট্র প্রশাসন তারা জানে। তো সুতরাং শেখ হাসিনার উপর যদি তাদের মিনিমাম কোনো আস্থা থাকতো, তারা কিছু কথাবার্তা বলে ছেড়ে দিত, যেটা আগেও হয়েছে, আমরা দেখেছি 2018 সালে। আমরা সেই সময় আমরা কিন্তু আমাদের চেষ্টাকে জারি রেখেছি। আমরা তাদেরকে বলেছি যে বাংলাদেশ গণতন্ত্রের মনা, বাংলাদেশের মানুষ শুধু ভোটাধিকার চায়। মানুষ যদি ভোট দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে যদি শেখ হাসিনাকেও যদি প্রধানমন্ত্রী নিয়ে নিল, কিন্তু মানুষ তার ভোট দিতে হবে কোনো ইন্টারফেয়ারেন্স ছাড়া, কোনো, এবং শেখ হাসিনার অধীনে না। তো এই জিনিসগুলো আগে যেটি হয়েছে, এবং এখানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সুতরাং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কারণে অনেক, আপনি দেখেছেন, এটা নিয়ে আমরা আলোচনা করেছি, তখন কর্তৃত্ববাদের আর উত্থান ঘটেছিল বিভিন্ন জায়গায়। এখন যেহেতু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এসছেন, উনি যেখানে ওনার ফোকাসে রেখেছেন মানবাধিকার এবং গণতন্ত্র, সুতরাং এটি নিয়েও কিন্তু সেদিনও একটি সমালোচনামূলক একটা আর্টিকেল একজন ব্লুমবার্গ এটি প্রকাশ করেছে, এবং এটা অনেকটা পিআর অ্যাক্টিভিটির মতো একজন ভারতীয় সাংবাদিক লিখেছেন যে এই ক্রুসেড, বাইডেনের এই ক্রুসেড কাজ নাও হতে পারে, মানে এরকম তিনি শিরোনাম করেছেন যে বাইডেন যেটি করছেন, সরকারের সেখানে যে অপারেশন আছে, যে সাপ্রেশন আছে, যে এগুলি আছে, আবার তারা তাদের ভাষায় সরকারের অগ্রগতিরও সাফাই গিয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে কি, এখন তাদের এক ধরনের নীতি গৃহীত হয়ে গিয়েছে, এবং এই নীতিমালার কি আপনি মনে করেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির বাইরে? অবশ্যই না। এই নীতিমালা কি কারণ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র হচ্ছে ভারত, সুতরাং ভারতের এই যুক্তরাষ্ট্র এককভাবে তাদের ভিজিবিলিটি আছে, কিন্তু এতে ভারত যে বিরোধিতা করবে এবং বিরোধিতা করে যে তারা সুবিধা করে ফেলবে এত এঙ্গেজমেন্টের পরে, এটা ভাববার কোনো কারণ নাই। তারপরে ভারতের সঙ্গে সাম্প্রতিক কালে যে ঘটনাগুলি ঘটছে কানাডা সহ অন্যান্য দেশে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে কানাডার পাশে যুক্তরাষ্ট্রের অবস্থান খুব দৃঢ় ছিল। সাথে সাথে জয়শঙ্কর এসেছেন, বলেছেন যে এটা ইনভেস্টিগেশন করতে হবে, যে শিখ নেতাকে যেভাবে নিহত করা হয়েছে কানাডাতে, এবং কানাডার প্রাইম মিনিস্টার বলেছেন তার কাছে অভিযোগ আছে এটি ভারতীয় গোয়েন্দা সংস্থা করেছে, যেটি যুক্তরাষ্ট্র বলেছে এটি ইনভেস্টিগেশন করতে হবে। সুতরাং ভারত এই ক্ষেত্রে, ভারতের যে এস্টাবলিশমেন্ট, এবং তারাও কিন্তু আউটগোয়িং, তাদের সেখানে সামনের বছর নির্বাচন, এবং এখানে আমরা বিভিন্ন সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ, তাদের কথাও তারা বলছে যে কেন আমরা শেখ হাসিনাকে টেকানোর জন্য এত লায়াবিলিটি ভারত নিতে যাবে কেন। তো এটা তারা হিসাব মেলাচ্ছে, এবং হিসাব মিলিয়ে দেখেছে যে এটা আনপপুলার, এটা হলো আমার কথা। কিন্তু আবার অন দি আদার হ্যান্ড, যেহেতু শেখ হাসিনা এমন দেওয়া দিয়েছে, তিনি বলেছেন শেখ হাসিনা ভাষায় যে ভারত জীবনে ভুলতে পারবে না। তো এখন যদি এরকম হয়, সেটা তো হচ্ছে গিয়ে কমিটমেন্ট এবং মহানুভবতার বিষয়, কিন্তু আমরা ভারতের এরকম মহানুভবতার খুব একটা নজির নাই। ভারত নেওয়ার পরে আবার তেজপাতার মতো, ঠিক আছে, তেজপাতা যেরকম খুব সুগন্ধি ছড়ায় খাবারে, কিন্তু যখন খাবারটা তৈরি হয়ে যায় তখন তেজপাতাটা কিন্তু আমরা ফেলে দিতে হচ্ছে। সুতরাং সেটা একটা তেজপাতা হলে হইতে পারেন শেখ হাসিনা, তো কিন্তু এর চেয়ে বেশি আমার কাছে মনে হচ্ছে না এখন। কিন্তু এন্ড অফ দ্য ডে লোকাল আপরাইজিং এর উপর এটা নির্ভর করবে। লোকাল আপরাইজিং বলতে বাংলাদেশের মানুষের গণজাগরণের উপরে, ডিমান্ডের উপরে,
তাদের আন্দোলনের উপরেই অনেকটা নির্ভর করবে, কারণ ভারত চাইবে না আর কোনো অঞ্চল তাদের হাতছাড়া হোক, আনপপুলার হোক, যেহেতু এইগুলি তারাও জোর করে রাখতে, এগুলিকে তারা ইন্ধন দিয়েছিল ভারত। সুতরাং এখন নেকেটলি খুব ন্যাক্কারজনক ভাবে এখন সেইটুকু করবে না, যেহেতু তাদের অঞ্চল। মানে নেপাল ভুটানের মতো এত ছোট ইকোনমির দেশ যদি ভারতকে তোয়াক্কা না করে, নেপাল ভুটান মালদ্বীপ মানে এত ছোট ইকোনমির দেশ, তো সেখানে বাংলাদেশের এত হুজুর হুজুর করার কোনো কারণ নেই। এবং এটি প্রমাণিত হয়েছে যে ভারতের প্রভাবে আসলে কিছু হয় না। সর্বশেষ মালদ্বীপের যে নির্বাচন, সেই নির্বাচন থেকে এটি স্পষ্ট হয়েছে যে ভারতের ওই ওই মানে মুখে মুখে অনেক কিছু বলা সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি নয়। তো মুশফিক ভাই, বাংলাদেশে কিন্তু নতুন ধরনের একটি ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী গদিতে যিনি বসে আছেন শেখ হাসিনা, চুপ্পুর সঙ্গে বৈঠকের পর দিনই তিনি আসলে সিঙ্গাপুরের দিকে রওনা হয়ে গেছেন। তিনি কিন্তু 1 মাসেরও কম সময় দ্বিতীয়বারের মতো যাচ্ছেন তার স্বাস্থ্য পরীক্ষায়। 2 সপ্তাহ থাকবেন। শেখ হাসিনা 24 তারিখে যাচ্ছেন বেলজিয়াম ফ্রান্স সফরে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দিকে বলা হচ্ছে যে তাকে কেন্দ্র করে একটি প্লট আঁকা হচ্ছে। তো আমরা জানি না এইসব প্লটের কোনো কি দাঁড়াবে, কারণ আওয়ামী লীগ অনেক বেশি মাত্রায় ষড়যন্ত্রকারী পার্টি। না, এটা এক্সপোজ হয়ে গিয়েছে আন্তর্জাতিক ভাবেও, যে তারা যে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় থাকতে চায়, তলে তলে যে সমস্ত শব্দগুলো তারা ইউজ করে, এগুলো কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রগুলো এগুলোর সাথে পরিচিত না। তাদের বিষয়টা খুব ক্রিস্টাল ক্লিয়ার। তারা কাউকে ক্ষমতার থেকে হটানোর জন্য বা কাউকে ক্ষমতায় বসানোর জন্য এরকম কোনো এজেন্ডা নিয়ে আসে না। তারা এসেছে এক মানুষের অধিকারের সাপোর্ট করতে। এখন বাংলাদেশের মানুষ যেহেতু চায় তাদের ভোটাধিকার, বাংলাদেশের মানুষ যেহেতু চায় গণতন্ত্র, এবং সব মিলিয়ে আপনি এখন দেখবেন যে শেখ হাসিনা এই যে মানুষের মানে টাকা, যেটি ডলার, যে ডলার সংকট চলছে। আমি গতকালকে দেখলাম বাংলাদেশ ব্যাংক একটা তাদের রিজার্ভ ঘোষণা করেছে। বাংলাদেশের রিজার্ভ আছে এখন IMF এর শর্ত সাপেক্ষে 21.6 বিলিয়ন ডলার। যে টাকা আছে তাতে আগামী 3 মাস বাংলাদেশের যে আমদানি বাণিজ্য তাতে মেটানো যাবে, এই 3 মাসের টাকাটা আছে। অথচ দেখেন যে এই যে ডলার, হিউজ ডলার খরচ করে বড় বড় টিম নিয়ে, এবং খালি ঘুরতেই আছে, একটার পর একটা পিকনিক। এবং যে বেলজিয়ামের যে সফরটা, বেলজিয়াম বা ফ্রান্সের, এটা সচিব পর্যায়ের বৈঠক, এখানে প্রধানমন্ত্রী যাওয়ার কোনো সচিব পর্যায়ে না, পিয়ন পর্যায়ের বৈঠকেও শেখ হাসিনা যায়, আপনার জানার কথা। মানে সচিব পর্যায়ে না, খিচুড়ি যে আনতে যদি ওই যে কারা গেছে না, ওইটা তো শেখ হাসিনা চান্স পাইলে ওইটাতেও যাবে খিচুড়ি রান্না শিখতে কোন দেশে। সুতরাং এই যে গরিব দেশের ট্যাক্সের পয়সা, যেখানে ওয়ার্ল্ড ব্যাংক IMF তারা বারবার ওয়ার্ন করছে বাংলাদেশের এই অবস্থা, সুতরাং এটি কি তাদের নজরে নাই? সুতরাং এই যে আপনি টের পাবেন যখন নেক্সট কিস্তিটা যখন আসবে, এই শর্তগুলোর মধ্যে তো ঢুকবে যে কিভাবে। আপনি কি মনে করেন যে আমাদের প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাচ্ছে অন্তত 3 মাসের জন্য তাদের পরিবারকে একটু কষ্ট করতে দিক, 3 মাসের জন্য এটা আমরা বন্ধ রাখলে কি কিছু সুফল আসবে মনে করেন আপনি? অনেকে আহ্বান জানাচ্ছেন এই বিষয়টায়। ঠিক এক্স্যাক্টলি ইকোনমিটা ঠিকভাবে আমি মনে করি না যে এইভাবে। অবশ্যই রেমিটেন্স একটি বড় খাত বাংলাদেশের, কিন্তু রেমিটেন্স যদি না পাঠায় এটা তো আমাদের অর্থনীতির আঘাত আসবেই। এবং কিন্তু প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে, শেখ হাসিনা তো ঘুরে বেড়াচ্ছেন এদিক সেদিক, এগুলো তো সব পাবলিক মানি, এবং রিজার্ভের অবস্থা খারাপ। টাকা কোথায় হাসিনার হাতে? রেমিটেন্স যাচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার, ওগুলা সে উড়াচ্ছেন। রাষ্ট্রপতি চিকিৎসার জন্য সিঙ্গাপুর চলে যাচ্ছেন মাসে 2 বার। না, এটা তো তারা লিমিটেড কোম্পানি বানিয়ে ফেলেছে এবং যা ইচ্ছা তাই করছে। এটা কোনো রাষ্ট্র হিসেবে মানে এই যে যারা মানে শেখ হাসিনার যে পক্ষে যারা বক্তৃতা বিবৃতি দেয়, মানে যারা নিজেদেরকে সুশীল বলে দাবি করেন, বিশিষ্ট নাগরিক বলে বিবৃতি দেয়, এদের তো আমি বুঝি না, এদের মিনিমাম সেই মানে জ্ঞান বুদ্ধিটুকু নেই। ঠিক আছে, আপনি ভয় পান, সেটা একটা কথা, কিন্তু এই যে আপনার স্বার্থকে কিভাবে জলাঞ্জলি দিচ্ছে, দেশের মানুষের স্বার্থ, একটু ভাববেন না? তারপরে তার যে শুধু এই নয় তো, শুধু মানে রাষ্ট্রের টাকার অপচয়, তারপরে ভাবমূর্তির অপচয়। শেখ হাসিনা কোথাও যাওয়া মানে দেশের ভাবমূর্তি নষ্ট হওয়া, এটা ক্যাটাগরিক্যালি বলি। মানে প্রথমত হলো ও জায়গায়, যে জায়গায় যাচ্ছে হিউজ মানুষ সেখানে প্রতিবাদ জানাচ্ছে। এরকম কোন রাষ্ট্র এবং সরকার প্রধান নাই যেখানে যাচ্ছে যে কোনো ইভেন্টে মানুষ সেখানে প্রতিবাদ করছে, তার দলের ভিতরের লোকেরা মারামারি করছে, চেয়ার নিয়ে মারামারি করছে। তো এই সমস্ত যারা সভ্য দেশ, তারা তো সহিংসতা তো ইনভাইটেশন করে আনতে পারে না। ওয়ার্ল্ড ব্যাংকের সামনে মারামারিতে লিপ্ত হচ্ছে, সারা দুনিয়া দেখেছে। তো জাতিসংঘের সামনে, দলের ভিতরে, তার ওই যে সম্বর্ধনার নামে যে
অনুষ্ঠানগুলো হয়, চেয়ার নিয়ে যে তারা বসা নিয়ে যে মারামারি করে। তো শেখ হাসিনার ভাবমূর্তি তো কোথাও যাওয়া মানে সেখানে একটা ভাবমূর্তির সমস্যা। তারপরে সকলেই জানে যে এটা কর্তৃত্ববাদী সরকার, এটা স্বৈরাচারী সরকার। তারপরে যে কোনো নর্মস মানে না, প্রোটোকল মানে না। আপনি দেখছেন যে কিভাবে সে ঘাসে, এই দেশে ঘাসে হাঁটা কিন্তু যে কোনো দেশেই, আমি জানি না সাবকন্টিনেন্টে কি, ঘাসে হাঁটাটা একটা অপরাধ, কিন্তু অপরাধ হিসেবে গণ্য করা হয়, কারণ আপনাকে ওয়াকওয়ে দেয়া হয়েছে। কিন্তু এই যে মানে মানুষের কি লজ্জার এবং অপমানের দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে সে আগে যাওয়ার জন্য এবং প্রেসিডেন্ট বাইডেনের কাছাকাছি থাকার জন্য। তো যেখানেই যাবে সেখানে একটা সমস্যা এবং ভাবমূর্তির সমস্যা, অর্থের অপচয় এবং এই যে একটা স্বৈরাচারের রূপ, মানে মানুষকে যারা মানে গণতন্ত্র, তারা একটু আনকমফোর্ট ফিল করে যে এইরকম মানে এই সরকার প্রধানটা এখন আসছে, তাদেরকে তো ডিপ্লোমেসির কারণে হেলো বলতে হবে, না হয় পাও হয়তো কেউ কেউ নামায় দিতে হইতে পারে, বেঞ্চের মধ্যে বসতে হবে, তো কারণ বলতে হবে হার এক্সেলেন্সি, কারণ প্রাইম মিনিস্টার একটা দেশকে রিপ্রেজেন্ট করছে। তো এই বিষয়গুলো তো আছে। তবে সামনে আরো আশঙ্কার কথা অনেকে শঙ্কিত যে বেলজিয়াম হয়ে তিনি যে ফ্রান্সে যাবেন, ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে যে মাখামাখি করে গেছেন, যে অনুরাগ দেখিয়েছেন, ফ্রান্সে কি হয় এটা নিয়ে সবাই চিন্তিত আছেন বাংলাদেশের মানুষ, যে আমাদের প্রাইম মিনিস্টারের প্রতি ফ্রান্সের প্রেসিডেন্টের যে ভালোবাসা তিনি বাংলাদেশে মতো দেশে প্রদর্শন করে গেছেন, সেক্ষেত্রে ফ্রান্স ওনার যাওয়াটা ঠিক হচ্ছে কিনা এটি নিয়ে অনেকে চিন্তিত। মানে শেখ হাসিনার অনেকগুলো জিনিস কিন্তু আগে মানুষ জানতো, কিন্তু এতটা পাবলিক হয় নাই। সবকিছু কিন্তু শেখ হাসিনা নিজেই পাবলিক করছেন, তার ছেলের বিষয়ে, তার অবস্থান, তার মাখামাখি সবকিছু তিনি নিজেই সামনে নিয়ে আসছেন। মানে তার যে ক্যারেক্টার এবং তার যে দ্বিচারিতা, এটা খুব দৃশ্যমান। আপনি দেখেন এই যে একজন জজ সাহেব, তিনি বলেছেন বাংলাদেশ জাহান্নামে পরিণত হয়েছে, তিনি নাকি সংবিধান লঙ্ঘন করেছেন। তো শেখ হাসিনা তো প্রতিদিন একবার করে সংবিধানকে ধর্ষণ করছে, মানে লঙ্ঘন তো করছে। এই যে কথাগুলি বলল যে আমি আগেই সিদ্ধান্ত নিয়েছি, যেদিন আমি ক্ষমতা পাবো, বেগম খালেদা জিয়ার কথা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী, তাকে আমি জেল কন্টেনমেন্ট থেকে বের করে দেবো, এটা ডিসিশনটা আগে নেওয়া। কিন্তু যে সংবিধানের শপথ নিয়েছে, আমি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি যথাবিহিত আচরণ করিব, সে তো সংবিধান এখানেই লঙ্ঘন করল। তারপরে সে সকল মানুষের প্রতি আমি সমান আচরণ করব। কিন্তু আপনি দেখেন, এবং সে একটা সময় বলছে এগুলো তো আমাদের কিছু করে না, এগুলো কোর্টের নির্দেশ, কোর্ট করেছে, আমি তো জানি না, ক্যান্টনমেন্ট বোর্ড জানে, কোর্ট জানে, আমি তো কিছু জানি না। আবার নিজেই দেখেন স্বীকার করলো, ওবায়দুল কাদের নিজেই স্বীকার করতেছে শাপলা চত্বরে কি হয়েছিল। তো তাদের মাথার এই অবস্থা এখন ঠিক নেই। বাংলাদেশের মানুষের জন্য এটাও একটা অ্যাডভান্টেজ যে তারা এক্সপোজড হয়ে যাচ্ছে, তাদের যে অবস্থা, এবং বাংলাদেশের যারা রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত সরকারি কর্মকর্তা, তারাও এই বিষয়গুলি বুঝতে পারছেন, তারা অনুধাবন করতে পারছেন, এবং নিশ্চয়ই তারা তাদের জন্য মানে লং রানে, হয়তো টেম্পোরারি একটা কমফোর্টের জন্য, লং রানে তারা তাদের জন্য বিপদ ডেকে আনবেন না বলে আমার মনে হয়। তো জনাব মুশফিকুল ফজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। অনেক পরিশ্রম করছেন, অনেক কাজ করছেন, নিশ্চয়ই এটি অব্যাহত রাখবেন। ধন্যবাদ। আমার মনে হয় আজকে আমি খুব একটা মানে একটার পর একটা রাতেও খুব একটা ভালো, মানে রাতে বলতে গেলে ঘুমই হয় না, কাজে আমার মনে হয় না আমার ডেলিভারিটা আপনার আমি সন্তুষ্ট। আমি মনে করি ঠিক আছে, কারণ বাংলাদেশের মানুষের মধ্যে যে ধোঁয়াশা তৈরি করছিল আওয়ামী লীগ, এটি কাটানো খুব দরকার ছিল। যে ইসরায়েলের কারণে আমেরিকার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বা ইন্ডিয়াতে বসে তারা যেই আরেকটা জিনিস ক্লিয়ার, এগুলো ডে টু ডে, কিন্তু এগুলো বাংলাদেশের মতো না যে সরকার একটা সমস্যা আসলো আমি অ্যাডহক ভিত্তিতে একটা ডিসিশন নিলাম। একটা ডিসিশন যেটি হয়, সেই ডিসিশনকে তারা ফোল্ড করে এবং এটা শেষ না পর্যন্ত তাদের চেষ্টা অব্যাহত থাকে। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের এবং পলিসি, তাদের মেশিনারিজ যদি আমি বুঝে থাকি এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে যদি আমার একটু ধারণা থাকে। জি, মুশফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি নিকট ভবিষ্যতে আপনাকে আবার পাবো, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান দেখলেন, নিশ্চয়ই আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমেরিকা ব্যস্ত হয়ে পড়েছে, বা ভারত সহযোগিতা করবে, ভারতে যে বসে আছে আওয়ামী লীগের বিশাল বিশাল সব নেতারা, এগুলোতে খুব বেশি ফলাফল আসবে বলে আমরা মনে করছি না। মুশফিক ফজল আনসারী, যিনি খুব কাছে থেকে মার্কিন প্রশাসনের ডিপ্লোম্যাটিক জায়গাগুলো পর্যবেক্ষণ করেন, বা নিয়মিত ব্রিফিং গুলো পর্যবেক্ষণ করেন, বা তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন, তিনিও মনে করছেন না
যে আমেরিকা তার যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে কোন রকমের ছাড় দেবে বা সরে আসবে। বিশ্বের পরিস্থিতি যাই হোক, বিশ্ব যেদিকে যাক, বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকান পলিসি যা আছে সেটি থাকবে, সেটি নিয়ে কোনো প্রপাগান্ডার কোনো সুযোগ নেই। তবে মূল কথা, জনগণকে মাঠে নামতে হবে, জনগণকেই তাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওবায়দুল কাদেররা জনগণকে ঠেকাতে চায়, তারা ভীতি সঞ্চার করতে চায়। সেই জায়গায় আমার মনে হয় যে জনগণকে ভীত সন্ত্রস্ত না হয়ে রাজপথে নামতে হবে।